শুভ Are you অপরাহ্ন। leaving? ধন্যবাদ সঞ্চালককে আমাকে আলোচনা সুযোগ প্রদানের জন্য। Okay, then আলোচনা I'm নাজরীন then জাহান continuing গুরুত্বপূর্ণ here. একটি আলোচনার পূর্বে আনোয়ারা So if শহীদ you, হলের all right, bye bye. কাব্যগ্রন্থের নারীদের কথা বলো কবিতা পাঠের মাধ্যমে। নারীদের কথা বলো, সেই সব নারীদের কথা বলো যারা খাটিয়ায় শুয়ে আছে বহুকাল ধরে, চক্ষুহীন কোটরের গুহায় যাদের অগ্নিক্ষুধা, পিতামহের পাপের ফসল যারা নির্দ্বিধায় বহন করেছে যুগ যুগ ধরে। নারীদের কথা বলো, সেই সব নারীদের কথা বলো যারা দুর্ভিক্ষ ও খরায় পেটে বেঁধে রাখে পাথর, যারা কোনোদিন শরতের শিউলি ফোঁটা দেখেনি, যারা নক্ষত্রের দিকে বাড়ায়নি কখনো হাত, যারা সমাজের অভিশাপ কাঁধে নিয়ে চড়েছে ত্রিশূলে, যারা বুকের থেলোয় জমা করেছে অশ্রুর মহাপ্লাবন, যারা কোনোদিন চোখ তুলে দেখেনি সূর্যোদয়, যারা সোনামুখী ফড়িংয়ের দিকে বাড়ায়নি হাত, যারা সুদূরের বাঁশি শুনেও দেয়নি সাড়া, যারা বুকের গভীরে জ্বালিয়ে রেখেছে আগুন ও জ্ঞানের তৃষা এবং নীরবে পেতে দিয়েছে যে মাথা গিলোটিনে। নারীদের কথা বলো, সেই সব নারীদের কথা বলো যারা পুরুষের অগ্নিরোষে হয়েছে অঙ্গার, যারা ক্রন্দিত আঙুল থেকে খুলে দিয়েছে আংটি এবং রোমশ হাতের থাবায় যাদের কানের দুল গেছে ছিঁড়ে। সেই সব নারীদের কথা বলো যারা কোনোদিন জানেনি তারা জীবিত ছিল কি মৃত, জানেনি তারা ছিল মানুষ। আলোচ্য কবিতার সাথে উরুকু উপন্যাসের উল্লেখযোগ্য নারী চরিত্রের যেমন সাদৃশ্য রয়েছে, তেমনি সমাজ ব্যবস্থার প্রচলিত নিয়মের বিরুদ্ধে নিজের সহাবস্থান তুলে ধরেছেন উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র নিনা। এখানে নিনার জীবনের প্রারম্ভে আমরা দেখতে পাই খুব দরিদ্র পরিবারে নিনার জন্ম এবং তার চার ভাই বোন এবং তার বাবা মাকে নিয়ে তাদের ছোট্ট পরিবার, যেখানে তার বাবা শোভান তরফদার ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তিনি ছিলেন কিছুটা ধার্মিক প্রকৃতির। কখনো কখনো তিনি তাবলিগে চলে যেতেন এবং তখন তাদের পরিবারের যে ভরণ পোষণের ভার সেটা তাদের মায়ের উপরই ন্যস্ত হতো এবং তার মা যথাসম্ভব চেষ্টা করতেন তাদের পরিবার পরিচালনা করার জন্য। এবং যখন তিনি একেবারেই নিজের কাজে অপারগ হয়ে যেতেন তখন তিনি দ্বারস্থ হতেন তাদের পার্শ্ববর্তী আব্দুল আলী মজুমদার নামে একজন ব্যক্তির কাছে, যিনি সবাইকে সুদে টাকা ধার দিয়ে থাকতেন। এবং নিনা এবং তার বোনকে এ কাজের ভার নিতে হতো। নিনার বোন রানু, যে ছোটবেলা থেকেই মজুমদারের প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করত। সে মজুমদারের চেহারাকে বিকৃত মনে করত এবং কিছুটা ভয় পেত, এবং যে কারণে মজুমদারের কাছ থেকে টাকা সাহায্যের জন্য নিনাকে যেতে হতো। তো নিনা মজুমদার সম্পর্কে একটি কথা বলে রাখা প্রয়োজন, তিনি ছিলেন কিছুটা কালো জাদুবিদ্যা অধ্যয়নকারী এবং তিনি বিশ্বাস করতেন যে তিনি যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে, এবং তিনি এটা বিশ্বাস করতেন এবং আশেপাশের যে মানুষ ছিল তারাও তাকে গুরুত্ব সহকারে দেখতো। এদিক থেকেও বিচার করলে মনে হয় তিনি যেহেতু তার কাছে অনেকে আসতেন সাহায্যের জন্য, এদিক থেকেও সম্ভবত তাকে সবাই একটু গুরুত্ব সহকারে দেখতো। কিন্তু তিনি ছিলেন একজন ভণ্ড প্রকৃতির মানুষ, যার চারিত্রিক বৈশিষ্ট্য মোটেও সুবিধাজনক ছিল না, এবং তিনি রানুর প্রতি নেতিবাচক দৃষ্টি পোষণ করতেন এবং রানুকে তার ভোগের বস্তু হিসেবে পরিণত করতে চাইতেন। কেননা রানু যেহেতু তাকে পছন্দ করতো না এবং তাকে দেখে ভয় পেত, এই ব্যাপারটা মজুমদার আহ মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, এবং রানুকে সে তার কলা কৌশল প্রয়োগ করে তার ভোগের বস্তুতে পরিণত করেছিল। পরবর্তীতে নিনাদের পারিবারিক জীবনে দুঃখ দারিদ্র্যের মাধ্যমে উত্থান পতনের মাধ্যমে জীবন পরিচালিত হতে থাকে। পরবর্তীতে নিনা কিছুটা তার ভাগ্যের পরিবর্তনের আশায় রেজাউলের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার পরিবারের সম্মতি ব্যতীত, এবং সেখানে সে বৈবাহিক জীবনে সে যেন নতুন করে তার বাবার বাড়িতে যেমন একটা দারিদ্র্যের কশাঘাতে তাদের জীবন যেমন বিপর্যস্ত হয়েছিল, তেমনি সে যখন বিবাহিত জীবনে রেজাউলের সাথে সংসার করত সেখানেও প্রধান সমস্যাই ছিল টাকা।
তো যেহেতু রেজাউল একটি প্রাইভেট ফার্মে চাকরি করত, সেখানে উপার্জনও ছিল খুবই কম। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ লেগেই থাকতো। তারা যে পরিবেশে বসবাস করত সেটাও ছিল একদম খুবই নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে নিনা একদমই মানায় নিতে পারতো না। পরবর্তীতে নিনা যখন চাইতো যে একটু বাইরের পরিবেশে সে ঘুরে আসবে, একটু স্বাধীনভাবে চলাফেরা করবে, যেটা তার পক্ষে কখনো সম্ভব হয়ে ওঠেনি, কারণ রেজাউল কখনো তাকে এই সম্মতিটা দেয়নি। সে নির্ভর করতো রেজাউলের উপর, যেহেতু সে কোনো কাজ করতো না। এবং রেজাউল নামে যে ব্যক্তিটি, তার চারিত্রিক বৈশিষ্ট্য খুব একটা ভালো ছিল না। তাদের বাসায় আগত ছোট্ট একটি কিশোরীর প্রতিও সে নেতিবাচক দৃষ্টি পোষণ করেছিল। এবং এটা যখন নিনার দৃষ্টিগোচর হয়, নিনা সিদ্ধান্ত নেয় যে আসলে রেজাউলের সাথে আর সংসার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তখনকার সময়ে নিনার যে সিদ্ধান্ত নেয় সেটাকে সে বাস্তবে পরিণত করে তোলে, যেটা একটা মেয়ের পক্ষে উম, চিন্তা করাটা খুবই চিন্তা করাটা এত সহজ নয়। যে সে যেহেতু কোনো কাজ করে না, এবং কি করবে সে, তার পরিবারেও ফিরে যেতে পারবে না, কারণ সে নিজে স্বেচ্ছায় বিয়ে করেছে। তার এই ভার কে নিবে? কিন্তু সে কোনো কিছু চিন্তা না করে সে তার ব্যক্তিত্ব এবং আত্মসম্মানকে বড় করে দেখে, এবং সে চিন্তা করে সে কিছু একটা করবে, কিন্তু এভাবে কারোর সাথে আহ এমন সম্পর্কে থাকবে না যে সম্পর্কে তার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না, কোনো সম্মান থাকবে না, এবং এমন একটি মানুষ যার নিজস্ব রুচিবোধের বিকৃতি রয়েছে। এবং পরবর্তীতে নিনার সহিত রেজাউলের বিবাহ বিচ্ছেদ হয়। আম, এবং তার ছোট ভাই আরেফিন সম্ভবত বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন ঢাকায়। এবং আরেফিনের সহায়তায় নিনা শানু এবং কামাল নামে এক দম্পতির সাথে সাবলেটে থাকার সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সেখানে এসে সে আবারও দেখতে পায় দাম্পত্য জীবনের যে কলহ, সেটা যেন আবার তার সামনে ফুটে ওঠে। কারণ শানু এবং কামালের সহিত যে সম্পর্ক তাদের ভেতর, সেটাও মোটেও ভালো ছিল না। তাদের মধ্যে ঝামেলা, অ- উম, দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এবং কামাল শারীরিক মানসিক ভাবে শানুর প্রতি বেশ খারাপ দৃষ্টি পোষণ করতো এবং তাকে অত্যাচার করতো। কিন্তু শানু কখনো চিন্তা করেনি যে সে কামালকে ছেড়ে একাকী থাকার সিদ্ধান্ত, বা এত অত্যাচারের পরেও কখনো শানুর মনে হয়নি যে একাকী থাকা যায়, বা নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া যায়, নিজেকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে সেটা শানু মনে করেনি কখনো। একটা এভাবেই সময় চলতে থাকে। এবং শানু এবং কামালদের সহিত নিনার সাবলেটে থাকার সময় কালু নামে একটি ছোট ছেলের সাথে নিনার বেশ ভালো সম্পর্ক স্থাপন হয়, কিছুটা সন্তান সুলভ। কারণ নিনা যখন রেজাউলের সাথে সম্পর্কে ছিল, তখন তাদের একটি ছোট্ট সন্তানের জন্ম হয়। এবং যে সন্তানটিকে তারা হারিয়ে ফেলে, সে ছিল জন্ডিসে আক্রান্ত জন্ম থেকেই, কিন্তু তার যথাসম্ভব চিকিৎসা করা হয়নি। এবং কামালও এবং তার নিনার স্বামী রেজাউল, সেও চেষ্টা করেনি। তার যে দায়িত্বহীনতার কারণে তার শিশু সন্তানটিকে হসপিটালেই সে হারিয়ে ফেলে। এবং এটা থেকেই কালুর প্রতি নিনার একটা সন্তান সুলভ দৃষ্টি পোষণ হয়। এর মাধ্যমে সেই সূত্র ধরেই কালুর মায়ের নিনাদের বাসায় একটা যাতায়াত চলে, এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়। যেহেতু কালুর বাবা একজন রিক্সা চালক ছিল, এবং যিনি ছিলেন একজন মদ্যপ ব্যক্তি, তাদের পরিবারেও অর্থনৈতিক যে সমস্যাটা সেটাই প্রধান ছিল। এবং কালুর মাকে তার সন্তানের ভরণ পোষণ নিজের দায়িত্ব নিতে হতো। এমতো অবস্থায় কোনো একদিন কামালের সহিত কালুর মায়ের একটা অবৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, এবং যেটা শানুর দৃষ্টিগোচর হয়। এবং এর কারণে শানু নিনাকে দোষারোপ করে, কারণ নিনার সূত্র ধরেই কালুর মায়ের তাদের বাসায় যাতায়াত। এবং সে মনে করে নিনার প্রশ্রয়ে আজ এই ঘটনাটা শানুর আহ দেখতে হচ্ছে বা সম্মুখীন হচ্ছে এই ঘটনাটার। যদি শানু প্রশ্রয় না দিত, যদি নিনা প্রশ্রয় না দিত, তাহলে হয়তো এই ঘটনাটা তাদের আর দেখতে হতো না। এবং
এ সময় দ্বন্দ্ব কলহের মাধ্যমে নিনা সিদ্ধান্ত নেয় সে বাসা থেকে চলে যাবে এবং সে তার মায়ের প্রাক্তন প্রেমিক ইরফানুল কবিরের বাসার উদ্দেশ্যে সে যাত্রা শুরু করে। এবং সে অনেক চেষ্টা করে কষ্ট করে সে বাসাটা খুঁজে পায়। সে কখনো ভাবেনি যে তার পরিস্থিতি এমন হবে যে তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যে তার মায়ের প্রাক্তন প্রেমিকের বাসায় তার যাওয়া লাগতে পারে কোনো কারণবশত। কারণ তার মায়ের এবং তার বাবার ভিতর যে জীবনের যে দাম্পত্য কলহ সেটা মূলত ছিল এই ইরফানুল কবিরের সূত্র ধরেই। তো নিনা ইরফান চাচার বাসায় যায় এবং সেখানে তার স্ত্রীর সাথে পরিচয় ঘটে। আম, এবং সেখানে আলাপচারিতা শেষে না বিশ্রাম নেয় ইরফান চাচার সাথে দেখা করার উদ্দেশ্যে। পরবর্তীতে নিনা যখন বাসায় প্রবেশ করে তখন থেকে একটি গন্ধ তাকে বেশ আকৃষ্ট করছিল। আকৃষ্ট বলতে তার আহ তার যে একটা স্মৃতি যেটা তার সন্তানকে নিয়ে সেটা মনে করে দিচ্ছিল, সেটা হচ্ছে স্যাভলনের গন্ধ। যে গন্ধটার সাথে সে অতি পরিচিত, যেটা তার জীবনে একটা অন্যতম করুণ অধ্যায় বলে বিবেচিত। পরবর্তীতে নিনা একাকী যখন ভাবতেছিল যে সে যে শানুদের বাসা থেকে চলে এসেছে, এটা কি সে ঠিক করেছে কিনা। কারণ ততদিনে নিনা একটা কাজ করে, ছোটখাটো একটা কাজ। সে নিজের ভরণ পোষণ নিজে জোগাড় করতে পারছে। কিন্তু শানুর যে ব্যাপারটা, শানু তো কোনো কাজ করে না। সে তার সাথে যখন নিনার দ্বন্দ্ব কলহ লেগেছিল তখন শানু চিন্তা চিন্তা করছিল, যেহেতু কামাল বাসা থেকে এমতো অবস্থায় চলে গিয়েছিল, সে কি আর বাসায় ফিরবে কিনা। যদি কামাল বাসায় না ফেরে তাহলে শানু কি করবে, কিভাবে সে তার জীবন ধারণ করবে। এসব চিন্তা শানুকে ঘিরে রাখছিল এবং সে নিজের নিজের যে আত্মসম্মান, নিজস্ব যে স্বকীয়তা প্রকাশ করবে সেটা না করে সে বরঞ্চ সেই প্রতারক দুশ্চরিত্র কামালের উপরই সে নির্ভর হয়ে পড়েছিল এবং সে তার অপেক্ষায় ছিল। পরবর্তীতে নিনা আহ, তার ইরফান চাচার সহিত দেখা না করেই পরের দিন আহ, আবার শানুদের বাসায় চলে আসে। এবং পরবর্তী দিন সে যখন অফিসে যায় আহ, তখন তার সহকর্মীদের কাছ থেকে বিরূপ মন্তব্য শুনতে হয় যে সে একদিন অফিসে আসেনি এবং সেদিন সে অফিসের বসও অফিসে আসেনি। এবং তাদেরকে নিয়ে সমালোচনা করা হয় এবং এবং কটূক্তি করা হয়। যেখানে দেখতে পাচ্ছি যে আহ, নিনা তার কর্মক্ষেত্রে আহ, সেখানেও আহ, সে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এবং সে নিজস্বতা একজন নারী তাকে যে এভাবে প্রশ্ন করতে পারে সেটা তার সহকর্মীদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। কিন্তু সেটাও সেটাও নিনাকে সেই পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হচ্ছে। পরবর্তীতে নিনার সহিত ইরফান চাচার আবার দেখা হয়। ইরফানুল কবির নিনার বাসায় আসে এবং তার সাথে আলাপচারিতার মাধ্যমে ইরফানুল কবির বুঝতে পারে যে নিনার ভিতরে যে সুপ্ত প্রতিভা ছিল, যেটা সময়ের পরিবর্তনে গিয়েছে, সেটা হচ্ছে ছবি আঁকা। ইরফানুল কবির নিজেও ছবি আঁকার প্রতি একটা আহ একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এবং তিনি ছবি সংগ্রহ করার প্রতিও বেশ আকৃষ্ট ছিলেন। এবং এ থেকেই সে নিনাকে বলে যে সে যেন আবার পুনরায় ছবি আঁকে, নিজের শৌখিনতাকে সে বাঁচিয়ে রাখে। এবং ইরফানুল চাচার সংস্পর্শে এসে নিনা তার জীবনকে নতুন করে আবির্ভাব করতে শুরু করে এবং নিনার জীবনে এক পরিবর্তন সূচনা হয়। সে তার জীবনে নতুন করে ভাবতে শুরু করে এবং তার যে স্বপ্ন, নিজস্বতা, যে নিজের ব্যক্তিত্ব, সেটাকে আরো সুন্দরভাবে সে বুঝতে পারে। এবং এই ইরফানুল চাচাই ছিল তার জীবনে একজন অন্যতম ব্যক্তি যে তার জীবনকে পরিবর্তনের জন্য এতটা সচেষ্ট ছিলেন। নিনার জীবনে বহু মানুষের সাথে পরিচয় হয়েছে সেই ছোটবেলা থেকেই, কিন্তু সবার বেশিরভাগই তার প্রতি এমন কোনো
বেশিরভাগ ব্যক্তি তার প্রতি এমন কোনো দৃষ্টি বা প্রভাব রাখেনি তার উপর, যেটা তার জীবনে কোনো জীবন পরিবর্তনের কোনো ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইরফানুল কবির একমাত্র ব্যক্তি যিনি নিনার জীবনে এক প্রভাব ফেলেছিলেন তার জীবন পরিবর্তনের জন্য। এবং পরবর্তীতে আহ রেজাউল আবার নিনার সহিত পূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, যে কারণে নিনার সহিত দেখা করে। কিন্তু নিনা তার সিদ্ধান্তে স্থির ছিল যে সে কখনো আর আহ, তার পূর্ণ সংসারে ফিরে যাবে না। কারণ নিনা তখন বলেছিল যে যে খাঁচা থেকে একবার বেরিয়েছি সে খাঁচায় আর ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কারণ সেখানে সে ছিল বন্দি। সে নিজের যে স্বকীয়তা সেটা সে হারিয়ে ফেলেছিল, এবং যে কারণে নিনা আর চাচ্ছিল না যে সে রেজাউলের সাথে কোনো সম্পর্ক স্থাপন করুক। কিন্তু রেজাউলের ঘন ঘন যাতায়াত, তাকে বোঝানোর চেষ্টা, এসবের মধ্যে রিনার এবং রেজাউলের ভেতর আবার একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা এবং এর ফলে নিনা নিনা বুঝতে পারে যে তার গর্ভে সন্তানের উপস্থিতি সে অনুভব করে। এবং যেহেতু সে বিবাহিত নয় এখন, সে তার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে একটা দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে, আসলে এমত অবস্থায় তার কি করা উচিত, যেহেতু সে রেজাউলের সাথে আবার কোনো সম্পর্ক স্থাপন করছে না। তাহলে এবং একদিকে সমাজ যেমন তার উপর আহ নেতিবাচক দৃষ্টি রাখবে, আবার অন্যদিকে আহ সে নিজেও কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে এই ভেবে যে সে যেটা করতেছে সেটা কি ঠিক, সে কি তার সন্তানকে বাঁচিয়ে রাখবে নাকি তার সন্তানকে মেরে ফেলবে, এমন দোটানায়। স্টেলার নেটওয়ার্কে সমস্যা হলো কিনা? স্যার, স্টেলার ওখানে লোডশেডিং এর জন্য হচ্ছে ও আপনাকে চলে গেছে। এতক্ষণ ধরে কি মনে হচ্ছে? জি স্যার, আমরা শুনছি তখন পড়েছিও একটা উপন্যাসের সিকোয়েন্স ঠিক রেখে বা ধারাবাহিকতা ঠিক রেখে আলোচনা উম, চালিয়ে গেছিল। আহ, ধন্যবাদ সঞ্চালককে। আহ, আমাদের আজকের আলোচক স্টেলা ঢালি আলোচনা করছিল রেজাউলের সাথে নেনার যে পুনর্সম্পর্ক স্থাপন বা পুনরায় সম্পর্কে জড়ানো, মানে উম, বিয়ে বহির্ভূত, যেহেতু রেজাউলের সাথে তার একটা সম্পর্ক ছিল। আহ, সেই সম্পর্কটা ছিল উম, বৈবাহিক সম্পর্ক এবং একটা পর্যায়ে বিবাহ বিচ্ছেদে পরিণত হয়। আহ, এরপরে হচ্ছে আহ, আহ, নিনাকে জীবন বাস্তবতার মুখোমুখি হতে হয়ে মানে তার চাকরি শুধুমাত্র তার জীবিকার অংশ হিসেবে মেনে চালাতে পারছিল না। এরপরে সে একটা তার এক বন্ধু ওমরের সহায়তায় আহ, একটা টিউশনের সুযোগ পায়। সেই টিউশনে সেখানে হচ্ছে সিনথিয়া নামক এক শিক্ষার্থীকে সে পড়াতে যায়। আহ, সিনথিয়ারা ছিল বিত্তশালী পরিবারের মধ্যে বেড়ে ওঠা। সিনথিয়া এক মেয়ে যে তার বাবা মার বকে যাওয়া এক সন্তানের মতো। আসলে এখানে সিনথিয়ার বকে যাওয়ার যে ব্যাপারটা সেটা সম্পূর্ণই নির্ভর করছে তার বাবা মার চলাফেরা এবং তার বাবা মার দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে যে কলহ, সে কারণে সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। অর্থাৎ সিনথিয়ার বেড়ে ওঠার পেছনে তার যে মা বাবার যে ভূমিকা সেটা ছিল না। সে একজন অস্বাভাবিক শিশু হিসেবে দিন দিন বেড়ে উঠতেছিল। সে কখনো তার বাবা মায়ের স্নেহ সেভাবে লাভ করতে পারেনি। হ্যাঁ, এখানে মানে পারিপার্শ্বিকতা একজন মানুষের বেড়ে ওঠার পেছনে যে একটা ভূমিকা পালন করে সেটাই লেখক নাসরিন জাহান দেখাতে চেয়েছেন। হ্যাঁ, এরপরে উপন্যাসের শেষটা অনেকটা ছোট গল্পের মতো শেষ হয়ে যায়। যে নিনা, কেন্দ্রীয় চরিত্র নিনার গর্ভে যখন সন্তান আসে, সে তখন সবার কাছে আহ, সিদ্ধান্ত নিতেছিল যে তার যে গর্ভের সন্তান তাকে কিভাবে আহ, কি করবে, কোন সিদ্ধান্তে আসবে, তাকে কি বাঁচিয়ে রাখবে কিনা এই ব্যাপারে। তো তার আশেপাশের সমস্ত মানুষ, এমনকি
তার সাবলেট, যে বাসায় সাবলেট থাকতো, শানু, একজন মেয়ে হয়েও সে নিনার গর্ভের সন্তানকে মেরে ফেলার মতো বা অ্যাবর্শন করার মতো সিদ্ধান্ত দেয়, যা হচ্ছে আহ, মানে মা হিসেবে বা মেয়ে হিসেবে যেটা হওয়ার কথা ছিল না। এবং তার বন্ধু, আশেপাশে ওমর, সত্যজিৎ, সালাউদ্দিন প্রত্যেকেই সিদ্ধান্ত দেয় যেন নিনা অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাত করে ফেলে। এখানে আহ, নিনার যে সমাজ বাস্তবতা, যে নিনার যে সন্তান আহ, কে পিতৃ পরিচয় প্রদান, এটা সমাজ ব্যবস্থার এক বেড়াজালে সে আবদ্ধ হয়ে যায়। তার সমাজের, তার সন্তানের পিতৃ পরিচয় কি হবে? সে তো রেজাউলের সাথে আর কোনো ধরনের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ নেই, কিংবা এই সমাজ তাকে, যদি সে সন্তানের মা হয়, সে এই সমাজ তাকে কিভাবে নিবে? কেন্দ্রীয় চরিত্র এবং এই ভেবে উপন্যাসটা এখানেই লেখিকা নাসরিন জাহান শেষ করে দেন। এর পেছনে আরো, এর ভেতর কিছু কিছু আরো চরিত্র আছে, যেমন রানু, নিনার বোন। তার মজুমদারের সহিত একটা সম্পর্ক স্থাপিত হয়। শুরুটা আমাদের প্রথম আলোচক বলে গেছেন যে ভীত সন্ত্রস্ত ছিল আহ, রানু মজুমদারের ব্যাপারে, যেহেতু সে আহ, সুদ ব্যবসায়ী ছিল এবং সে রানুকে ভোগ করতে চাই। এখন দারিদ্রতার কষাঘাতে রানুর পরিবার বা নিনার পরিবার দিন শেষে মজুমদারের কাছে হাত পেতে হতো, মানে হাত পাততে হতো। আর ক্ষুধার যে ব্যাপারটা, দারিদ্রের চরম কষাঘাতে রানুকে সে বিভিন্ন ভাবে লোভ দেখাতো। আমাদের যে ব্যাপারটা হয়, যে যার খাবারের অভাব সে তো খাদ্য খুঁজবে, যার আহ, ভালোবাসার অভাব সে ভালোবাসা খুঁজবে। তো রানুর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ওর ভালোবাসা বোঝার মতো বয়স তখন হয়নি। ও শুধু খাবারের যে অভাবটা বা ক্ষুধা নিবৃত্তির যে ব্যাপারটা, সেটা তার মধ্যে কাজ করছিল। এর কারণে খাবারের লোভ দেখিয়ে মজুমদার তাকে একটা পর্যায়ে বলা যায় অত ছোট বয়সেই তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে, শারীরিক সম্পর্ক, এবং এভাবে নিয়মিত ও, সম্পর্ক, শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। এবং একটা পর্যায়ে মজুমদার তার সাথে সম্পর্ক ছেদ করে। এখানে মজুমদারের চরিত্রে আরেকটা ব্যাপার আছে যে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে মজুমদার হচ্ছে জাদুবিদ্যার চর্চা করতো। এবং উম, এখানে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার একটা উদাহরণ আমরা দেখতে পাই। আহ, যেমন হচ্ছে উম, রানু আর নিনার কথোপকথনে এক পর্যায়ে উঠে আসে যে রানু বলতেছে যে সে মজুমদারকে দেখে যে একটা বেড়াল, তার গায়ে কোনো লোম নেই, শুধু ছাল ছড়ানো একটা বিড়াল, সে হাঁটতেছে এবং ঘরে ধোয়া ওঠা একটা পরিবেশ। মজুমদার উম, জাদু মন্ত্র বা মন্ত্রতন্ত্র আবৃত্তি মানে উচ্চারণ করতেছে, এবং সেসবের মাধ্যমে সে আহ, পরবর্তীতে মানুষের দুঃখ, মানুষের ভবিষ্যৎ দেখতে পাওয়া, এবং স্বপ্নের মাধ্যমে যে ভবিষ্যৎ, এটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই উপন্যাসের হচ্ছে ইরফানুল কবির, যিনি হচ্ছে নিনার মায়ের প্রেম, প্রাক্তন প্রেমিক। তো এখানে আম, নিনাকে, নিনার ছোটবেলা থেকে শখ ছিল ছবি আঁকার প্রতি। একটা পর্যায়ে দারিদ্র্যের জন্য, চরম দারিদ্রতার জন্য সেই শখটাকে বিসর্জন দিতে হয়, এবং রেজাউলের সাথে বিয়ে হওয়ার পরে সেই শখটা পূরণ করতে পারেনি। তো তার উম, ইরফানুল কবির একদিন নিনার বাসায় এসে সে দেখতে পায় যে নিনা হচ্ছে নিনার বাসায় একটা পুরানো পেইন্টিং, এবং পেইন্টিংটা উনি তখন বুঝতে পারেন যে নিনার হচ্ছে ছবি আঁকার প্রতি বা পেইন্টিং এর প্রতি এক ধরনের শখ আছে। এভাবে হচ্ছে আর কি নিনাকে তিনি পুনরায় বেঁচে থাকার যে মন্ত্র, বা কিভাবে এই সমাজে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে বা নিজেকে ভালো রাখতে হবে, সে পথ বাতলে দেয়। মানে নিনা ওই সময়ে কারো, তার বন্ধু সত্যজিৎ এবং ওমর আহ, এবং সালাউদ্দিন, উম, এর বাইরে কারো ওইভাবে মানসিক যে সাপোর্ট বা মানসিক ভাবে যে সহায়তা, এরকম অর্থনৈতিক ভাবে কারো কাছ থেকে পায়নি সে। নিনা দিন শেষে, নিনাকে প্রত্যেকেই ভালোবেসেছে, যেসব
পুরুষ চরিত্র আমরা দেখতে পাই সালাউদ্দিন, ওমর, সত্যজিৎ এবং পরবর্তীতে রেজাউল, যে কিনা নিনাকে ছেড়ে গিয়েছিল তার দাম্পত্য জীবনে কলহের জন্য, সেও। কিন্তু এরা প্রত্যেকেই আসলে নিনাকে তার প্রয়োজনে, তাদের প্রয়োজনের সময় পাশে চেয়েছিল। কিন্তু নিনার মানসিক অবস্থা চিন্তা করে কেউ থাকতে চায়নি। সালাউদ্দিনের কথা যদি আমরা বলি, সালাউদ্দিন যখন অসুস্থ ছিল, তার পা ভেঙে গিয়েছিল, তখনই হচ্ছে সে নিনাকে গ্রহণ করতে চাইছিল। তখন উম, এটা তার ব্যক্তিগত প্রয়োজনে বলতে পারি আমরা। এরপরে যে নিনার যে পেইন্টিং এর ব্যাপারটা, পেইন্টিং এ নিনা কোনো এক সময় স্বপ্ন দেখে যে সে হচ্ছে একটা একজন পাদ্রী, সে তার সন্তান এসব। আহ, এবং সেই পাদ্রী প্রথমে হচ্ছে খ্রিস্টান পাদ্রী বলতে হচ্ছে সে সাদা পোশাক পরিহিত। প্রথমে তার নিনার তাকে খারাপ মনে হয়, কিন্তু পরবর্তীতে সে পাদ্রী ওই ওই লোককে পরবর্তী স্বপ্নে দেখতে পায় যে সে লোকটা ভীষণ রকমের ভালো। একই স্বপ্নের যে পুনরাবৃত্তি। তারপর এই মূলত এই যে মানুষের যে স্বরূপ, প্রথমে ভালো খারাপ, এই ব্যাপারটা, এই চরিত্রটা এখানে হচ্ছে ইরফানুল কবিরের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে নিনা প্রথমে স্বাভাবিকভাবে ইরফানুল কবিরকে ভালোভাবে নিতে পারেনি। পরবর্তীতে যখন আবিষ্কার করলো, তখন দেখলো যে এই মানুষটা উম, হচ্ছে তাকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার যে মন্ত্র, সেটা দান করছে। আরেকটা চরিত্র এখানে আছে, সেটা হচ্ছে মানে আন্ডার রেটেড ক্যারেক্টার যদি আমরা বলি, ইরফানুল কবিরের স্ত্রী। উম, ভদ্র মহিলা একজনকে ভালোবেসেছিলেন এবং একটা পর্যায়ে বিয়ে করেছিলেন। আহ, তাকে বিয়ে করতে পারেনি, ইরফানুল কবির তাকে বিয়ে করেছিল। মানে সমাজ বাস্তবতার বিরুদ্ধে তার বাবা মার কথা শুনে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে বিয়ে করছিল ইরফানুল কবিরকে। উম, কিন্তু এক সময় বুঝতে পারে যে তার প্রতি, ইরফানুল কবিরের প্রতি তার যে ভালোবাসা বা শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটা উম, কখনো তৈরি হয়ে ওঠেনি। এবং একসাথে থেকেও তারা হচ্ছে মানসিকভাবে কাছাকাছি নয়। এবং সে তখন হচ্ছে বুঝলো যে ইরফানুল কবির আসলে তার টাকার জন্য, মানে একটা সময় প্রশ্ন তুলে যে হচ্ছে তার বাবার টাকার জন্যই সে হচ্ছে অর্থের জন্য উম, তাকে বিয়ে করছে। উম, এভাবে তাদের সম্পর্ক দূরত্ব তৈরি হতে থাকে। এই সম্পর্কের সবচেয়ে ওর্স্ট সাপারার নিনার যে চরিত্র, এখানে আমরা কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্ট নিনা সমাজ ব্যবস্থার, প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তার নিজের অবস্থান তৈরি করা, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে চপট আঘাত। মূলত এই উপন্যাসটিতে নাসরিন জাহান এই বিষয়টি আলোকপাত করতে চেয়েছেন যে একজন মেয়ে বা একজন বালিকাকে ছোটবেলা থেকে তার বেড়ে ওঠার প্রত্যেকটা ধাপে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজের আহ, আহ, যে নির্যাতন বা মানসিক মানসিক নির্যাতন, সামাজিক নির্যাতন, এটা কিভাবে সহ্য করতে হয়। একজন মেয়ের ছোটবেলা থেকে পুরো মৃত্যু পর্যন্ত, আহ, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির ব্যাপারটা আসলে আমরা বুঝতে পারি এখানে। যে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে, তাকে কি ধরনের উম, সমাজ বা তার মা বাবার চোখে তার গুরুত্বটা কেমন থাকে। এরপর যখন বড় হয়, উম, তারপর সমাজের মানুষের বা আশেপাশের মানুষের দ্বারা সে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হয়। এর পরবর্তীতে যখন শিক্ষা প্রতিষ্ঠান যায়, সেখানে কিভাবে মানুষের দ্বারা বা পুরুষদের দ্বারা সে কিভাবে আহ, আহ, নির্যাতিত হয়। এরপরে কর্মক্ষেত্রে, নিনার কর্মক্ষেত্রে আমরা দেখতে পারি যে নিনা কর্মক্ষেত্রে তার অফিসের সহকর্মীদের দ্বারা কিভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এবং সেই সহকর্মী ছিল একজন মেয়ে। আহ, এরপরে এই যে সমস্ত কিছু, এই উপন্যাসের প্রত্যেকটা ঘটনাবলী প্রত্যেকটাই হচ্ছে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে যে নিনার যে একটা নিজের অবস্থান তৈরি করা, সেটা বোঝানো বোঝানোর জন্য আর কি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারীদের অবস্থান বোঝানোর জন্যই নাসরিন জাহান আহ, এই উপন্যাসকে মূলত উপন্যাসের ভাষায় বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, আমরা দেখি যে উম, একজন মেয়ে বা একজন মাকে, আমি মানে জাইকার আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, ওইখানে আমরা ইউনিফেম এর একটা তথ্য মতে একজন মাকে যখন সকালবেলা রান্নাঘরে যেতে হয়,
তখন হচ্ছে 122টার মতো কাজ করে তখন তারপর রান্না করতে হয়। হ্যাঁ। এবং সবচেয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে আমাদের পুরুষদের যে কাজ, বেশিরভাগ আমাদের সমাজের মানে দেশের সমাজের প্রেক্ষাপটে মায়েরা তো ঘরে কাজ করে, বাইরে কাজ করার সুযোগ বা পরিবেশ ওইভাবে আমরা এখনো তৈরি করে দিতে পারিনি বা করতে পারি না। আমাদের মায়েদের যে কাজ, সেই কাজের যে মূল্যটা বা সেই কাজের যে পারিশ্রমিক, সেটা কিন্তু আমাদের জিডিপিতে মানে কখনো আহ ইয়া হয় না, অংশীভূত হয় না। তো ধন্যবাদ সবাইকে। আহ, ধন্যবাদ সঞ্চালককে। বিবেক এবং স্টেলা দুজনকে এত সুন্দর ভাবে ব্যাপারে তাদের পর্যালোচনা তুলে ধরার জন্য। এবার আমরা আমাদের নিজেদের যে যারা উপস্থিত ছিলাম তাদের মধ্যে থেকে শুনতে পারি যদি কোনো প্রশ্ন বা অভিমত এই বইয়ের ব্যাপারে এক এক করে শুনতে পারি সবার থেকে। আর কেউ যদি কিছু বলতে চায় বইয়ের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্য থেকে, এবং আমরা সবার আলোচনা শেষে প্রশ্ন সহ আমরা আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়দের কাছ থেকে শুনবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লিটন স্যার, লিটন স্যার এবং হাবিবুর রহমান স্যার। সবাই বলো, এখানে ভুল বা সঠিক বলতে কিছু নেই। তুমি তোমার পর্যবেক্ষণটা বিভিন্ন পঠিত যে বই, এর আগে তোমরা নানান ধরনের নারী চরিত্র আহ, এবং সেই চরিত্রের নানান ধরনের সংঘাত, প্রতিঘাত, সংগ্রাম, এসব নিয়ে তোমরা প্রায় ক্লাস 3-4 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে নানান ধরনের টেক্সট পড়েছো। তোমরা টেস্ট পড়েছো, তোমরা হেনরিক ইবসেনের নোরার গল্প জানো, ডলস হাউস, তোমরা শেক্সপিয়ারের নারী চরিত্রগুলো এবং সেই চরিত্রগুলোর বিভিন্ন ধরনের সংঘাত, এসব কিছু জানো, পড়েছো। এবং বিশেষ করে তোমাদের যে জীবন, প্রত্যেক দিনের যে জীবন, সেই জীবনের তো অনেক কিছু উঠে আসে না। আমাদের আমাদের ওই ধরনের এমপ্যাথি বা ওই ধরনের এক ধরন একটা বোঝাপড়া বা খুব সহানুভূতিশীল, পরিবর্তনকামী বোঝাপড়া তো হয়ে ওঠেনি নারীদের সাথে, সেটা কোনো ধরনের সম্পর্কেই না। এই উপন্যাসে আমরা সেটা বেশ ভালোভাবে খেয়াল করছি। পরিবার ভেঙে গেছে, নারী পুরুষের সামাজিক বন্ধনের বাইরেও যে একটা একটা সভ্য সমাজ ব্যবস্থায় নারী পুরুষের এক সুন্দর একটা মানবিক সম্পর্ক, যেখানে আস্থা, বিশ্বাস এবং সম্মানের নানান ধরনের প্রশ্ন জড়িত থাকে, সেগুলো তো চরমভাবে ভেঙে গেছে। তার জন্য তোমরা দেখো আধুনিক শহুরে পরিবেশ যেমনটা দায়ী, পরিবার একটা সংগঠন হিসেবে দায়ী, শিক্ষা সেখানে দায়ী। তো এই বিষয়গুলো তো আমাদের জানাশোনা জগতে আমাদের নিজেদের সাথেই হয়ে আসছে, তাই না? আবার আমরা নিজেরাও কিন্তু আমাদের নিজেদের মায়েদেরকে, বোনদেরকে সেই ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মায়ের সংগ্রামের সময়ে, যন্ত্রণার সময়ে আহ মাকে নিশ্চুপ থাকতে দেখেছি আমরা। কোনোদিন তো মাকে আহ, নিয়ে বসিনি এই কথাগুলো শোনার জন্য। আমরা কখনোই স্বাভাবিক কথাবার্তার বাইরে ঠিক মায়েদের যে চাওয়া পাওয়া বা প্রত্যাশার যে জায়গা, বঞ্চনার যে জায়গা, এগুলো নিয়ে আমরা কি মায়েদের সাথে কথা বলেছি কোনোদিন? আমরা তো বলিনি। কেমন আছো, কেমন আছি, খাইছো কিনা, ওষুধ খাইছো কিনা, এর বাইরে কোনোদিন 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট করে নিজের মায়ের ব্যক্তিগত জীবনের নানান কিছু নিয়ে, নারী সন্তানরাও
তাদের মায়েদের সাথে কথা বলেছে কিনা, কেন বলতে পারে না, দেওয়ালটা কোথায়, এ ধরনের নানান প্রশ্ন কিন্তু উঠে আসবে। তো তোমরা কথা বলো, যতটুকু শুনলে এটা একটা অসাধারণ বই। তোমরা প্রত্যেকেই, শুধু নারী না, নারী পুরুষ না, মানুষ হিসেবে এই বইটি পড়তে হবে। নাহরিন, একটু কথা বলো। ধন্যবাদ স্যার। বইয়ের পর্যালোচনা শুনে, আমি আসলে বইটা পড়িনি এখনো, বইয়ের পর্যালোচনা শুনে আমার মনে হচ্ছিল যে এটা আসলে আমাদের সমাজেরই চিত্র ফুটিয়ে তুলছে, যে প্রতিটি ক্ষেত্রে আমার বাবার বাড়ি থেকে শুরু করে, পাশের বাসা থেকে শুরু করে, আমার শ্বশুরের যে শ্বশুরালয় বা আমার কর্মক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে যে নারীরা যত বেশি কটাক্ষের শিকার হয় বা যত বেশি প্রশ্নের সম্মুখীন হয়, তার আহ, সেখানে তার কোনো অপরাধ থাকুক বা না থাকুক, তার পরিস্থিতি তাকে একভাবে বাধ্য করছে অন্যের দ্বারস্থ হতে। আবার যখন সে অন্যের দ্বারস্থ হচ্ছে, তাকে নানান রকম আহ, পরিস্থিতির মধ্য দিয়ে আসলে তাকে যেতে হচ্ছে। কখনো তাকে মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে, কখনো শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে। এই একটা আহ, পরিস্থিতি তৈরি করছে। আবার এর সাথে জড়িত আছে অর্থনৈতিক যে ব্যবস্থা, এটাও মনে হচ্ছে বিভিন্ন জায়গায় যেহেতু শুরু থেকে দেখা যাচ্ছে যে দারিদ্র্যের একটা ছাপ আসলে প্রতিটি ক্ষেত্রে, এবং এই দারিদ্রতাই আহ, নারীকে আসলে অন্যের উপর নির্ভরশীল হতে বা আহ, নির্ভরশীল করে রাখছে। এবং এটাও আমার মনে হয় এক ধরনের ফাঁদ আমাদের বিরুদ্ধে। আমাদেরকে প্রথমে ঘরে আবদ্ধ করা হচ্ছে, এরপরে এর সুযোগ নিয়ে আমাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার বা যাচ্ছে তাই পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। তো এভাবেই আসলে এভাবে আসলে চলছে। বা আমরা যখন আহ, যতই বেশি আমরা বড় হচ্ছি, এই পরিস্থিতির সম্মুখীন আরো বেশি হচ্ছে, আরো বেশি বুঝতে পারছি। আবার দেখা যায় যে এই এই যে শেষে যখন পর্যালোচনা শুনছিলাম, নিনার যে প্রাক্তন তার যে যার সাথে সম্পর্ক ছিল, তার আসা যাওয়ায় নিনার মধ্যে আসলে তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। এটাও আসলে আমি মনে করি এক ধরনের সুযোগ নেওয়া নারীদের যে বা মানুষেরই যে একটা মানবীয় একটা জায়গা থাকে। এই জায়গাটা এই জায়গাটার এই মানবিক একটা অনুভূতি আর কি থাকে। তো এটাও আসলে একরকম সুযোগ নেওয়া, যে আমি অপরাধী কিন্তু তবুও আমি বারবার হচ্ছে কারণ আমার তো আর সেই সম্মানবোধের জায়গাটা নেই, আমার সেই বিবেচনাটাও থাকে না বেশিরভাগ সময়ে। তো এটাও হচ্ছে দুর্বলতার সুযোগ নেওয়া। এইভাবেই আসলে আমরা কখনো পরিস্থিতির শিকার হয়ে আসছি, এবং পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে আহ, আমাদের এই অবস্থার মধ্যে দিয়ে যেতে। তো বইটা আমার রিডিং লিস্টে আছে, আমি দ্রুতই পড়ে ফেলবো। স্টেলাকে, বিবেককে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ স্যার। ইমরান, অন্যদেরকে নাম ধরে ধরে বলো। আবির বলুক এবার। এখন সিদরাতুল মুনতাহা সুমাইয়া, তুমি কি কিছু বলতে পারবে? ভাই, যতটুকু আমি শুনেছি সেই অনুযায়ী বলার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই। এখানে একটা যে আমি বলতে চাই, যতটুকু আমি উপলব্ধি করতে পারছি, একটা আমাদের সামাজিক বাস্তবতার একটা সাধারণ একটা নারীর চরিত্র, বা একটা প্রতিনিয়ত সেটা আমাকে দিয়েও শুরু হতে পারে, বা যে কোনো একজন মেয়েকে হিসাবে আমরা কল্পনা করতে পারি। এবং প্রত্যেকটা মেয়েরই হয়তো বা একই রকম সমস্যায় আমরা সম্মুখীন হয়ে আসছি। কিন্তু কখনো কখনো যখন আমরা আমাদের প্রতিবাদ করার যখন আমাদের সুযোগ থাকে, তখন হয়তো বা তুমি মেয়ে, এটা তো হচ্ছে সাধারণ বিষয়, এটা তো সবার সাথেই হয়ে আসছে যুগ যুগ যোগে, তখন সবসময় মাঝে মাঝে হচ্ছে মেনে নিয়ে শেখাটা হচ্ছে আমাদের মেয়েদের হয়তো বা বোঝানো হয়। মাঝে মাঝে বলে যে তুমি মেয়ে, তোমাকে তো এরকমই সমস্যার মধ্য দিয়ে যেতে হবে, এটা আমারও হয়েছে, এবং হচ্ছে আরো যারা নারী আছে তাদেরও হবে। মাঝে মাঝে উম, মাঝে মাঝে হচ্ছে নারীদের মনে হচ্ছে প্রতিবাদী হওয়ার থেকে একটু দূরে রাখা হয়। এইটুকুই বলতে চাই। অসাধারণ।
ধন্যবাদ সিদ্ধার্থুল মুনতাহা তোমাকে। এবার আমরা শুনতে পারি প্রেমতা থেকে। প্রেমতা। অসংখ্য ধন্যবাদ ইমরান, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি প্রথমে সাদিক এবং স্টেলাকে ধন্যবাদ জানাতে চাই। বইটি আসলে আমার পড়া না, কিন্তু ওরা যেভাবে বইটিকে উপস্থাপন করেছে আমার মনে হয়েছে যে আমি আসলে অনেকটা পড়ে ফেলেছি, বা বইটি আসলে আমার কাছে অচেনা না, আমি অনেকটা জানতে পেরেছি। তো নীনা চরিত্রটাকে আমার মনে হয়েছে যে নীরা চরিত্রটা আমাদের সমাজের অধিকাংশ যেই নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত যারা আসলে অনগ্রসর, তাদেরকে তাদের চরিত্র বহন করে। বেশিরভাগ সময় দেখা যায় ছোটবেলা থেকে আমাদেরকে বইতে পড়ানো হয় যে নারীদেরকে সমাজে অগ্রসর করার জন্য, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কিছু করা হয়। যেমনটা বর্তমান আমরা যে বাংলাদেশে চলমান ইস্যু যদি দেখি, কোটা প্রথার যে ব্যাপারটা আছে, নারী কোটার। তো ব্যক্তিগতভাবে আমি এটাকে মানে সামঞ্জস্যপূর্ণতা দেখি না, এই কারণে যে নারীদেরকে আসলে আমরা যদি কোটা দিয়েই সীমাবদ্ধ করতে চাই তাহলে আসলে সমতাটা কোথায়? আর যদিও বা দেই, তাহলে যেই নারীটা শহরে বড় হয়েছে এবং যে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে আহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা গ্রহণ করেছে এবং চাকরির ক্ষেত্রে গিয়েও সে কর্মনির্বাহ করছে, সেই নারীটার সাথে আসলে পাহাড়ে যে আদিবাসী নারীটা কত মাইলের পর মাইল হেঁটে গিয়ে শুধুমাত্র পানি সংগ্রহ করার জন্য হেঁটে যাচ্ছে, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের কি আসলে বেসিক যে নিড গুলো আছে, খাদ্য চাহিদা হোক কিংবা একটা মানুষের যে পড়াশোনার ইচ্ছা থাকুক, সেটার কি কোনো দরকার নেই? সেই দিক থেকে তো তারা পিছিয়ে আছে। তো এই কারণে এটা মনে হয় যে সমাজে যেই সব আসলে পুরস্কার দেওয়া হয় নারীদেরকে, মানে এক একটা পুরস্কার কিংবা এক একটা ফাঁদই বলা যায়, যে তাদেরকে আসলে দেখানো হচ্ছে, তাদেরকে চিত্রটা দেখানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এরকমটা হচ্ছে না। তারা যদি সে কর্মক্ষেত্রেও যায়, ওই যেটা হচ্ছে আমাদের নীনা চরিত্রটা আহ ফেস করেছে, তাকেও কিন্তু অফিসে নারী চরিত্রে অপর একজন নারী কিন্তু তাকে কটাক্ষ করে কথা বলে। এই যে আমরা যে কর্মে এগিয়ে যাব এবং সেক্ষেত্রেও যে আমাদেরকে কথা শুনতে হবে না, সেক্ষেত্রেও কিন্তু কোনো সিওরিটি নেই। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কথা শুনতে হচ্ছে, সেটা পরিবার থেকে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক, সব ক্ষেত্রেই হচ্ছে প্রশ্নের মুখে আমরা দাঁড়াচ্ছি। তো একটা জায়গায় বিবেক বলল যে হচ্ছে রেজাউল চরিত্রটা পরবর্তীতে যখন আসে এবং নীনা তা উপলব্ধি করতে পারে যে সে আবার সন্তান সম্ভবা হয়েছে, এবং কিন্তু এটাকে সে ভালোভাবে নিতে পারে না, কারণ রেজাউলের সাথে সে তার কোনো যেই সামাজিক যে সম্পর্কের বন্ধন, অর্থাৎ তারা বিবাহ সূত্রে আবদ্ধ নয় তখন। এই যে দায়বদ্ধতা, কেন নারী সবসময় এটা নিয়ে ভাববে? আমরা যদি হাত বাড়িয়ে দাও পড়ে থাকি, তো সেখানেও আমরা দেখবো একটা নারী কেন আসলে ভাববে সেই সমান কাজটাই কিন্তু পুরুষও এগিয়ে আছে, পুরুষটাকে কখনো কিন্তু কিছু বলা হয় না যে আসলে এটার জন্য তো তুমিও এটার সাথে সমানভাবে দায়ী কিংবা তুমি এটার সাথে সমানভাবে যুক্ত আছো। তো এইগুলোর ব্যাপারটাকে আমার আসলে নাড়া দিয়েছে। আহ এটুকুই বলতে চাই। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই সুন্দর একটা আলোচনার আয়োজন করেছে, এবং বেশ কিছু শুনতে পারলাম, আরো শুনতে পাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রেমতা, এত সুন্দর করে তোমাকে তোমার পর্যালোচনা তুলে ধরার জন্য। এখন আমরা শুনতে পারি জান্নাতুন নেসা কাছ থেকে। জান্নাতুন নেসা, আমাদের সাথে আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি কিন্তু আমি সম্পূর্ণটা গাড়ির মধ্যে ছিলাম, এজন্য তেমন কিছু বলতে পারবো না আজকে। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবার আমরা আমাদের আহ, যেহেতু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এখানে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, শিক্ষার্থীদের মোটামুটি আমরা শুনেছি। এখন আমরা আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়ের কাছ থেকে শুনতে পারি। প্রথমে অনুরোধ করব আমাদের লিটন চক্রবর্তী মিঠুন স্যারকে এই বইটার ব্যাপারে তার মূল্যবান পর্যালোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য।
ইমরান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, প্রথমে আমি এস্টেলা ঢালিকে ধন্যবাদ জানাই। সে সুন্দরভাবে আলোচনা শুরু করেছিল এবং অনেকটাই আমাদেরকে জানাতে পেরেছে। পরবর্তীকালে আমাদেরকে বিবে খুব সুন্দর করে পুরো উপন্যাসের যে ফ্রেম সেটা ধরিয়ে দিয়েছে। তো খুবই সাবলীল ও চমৎকার আলোচনা চলছিল। আমি প্রথমে বলে রাখি যে উপন্যাসটা আমি পুরোটা পড়ে উঠিনি, শুরু করেছি মাত্র। তবে সবার আলোচনা শুনে আমার যেটা মনে হয়েছে, 2010 সালে পশ্চিমবঙ্গের একটা সিনেমা রিলিজড হয়েছিল, সেটা হলো থানা থেকে আসছি। আমরা অনেকে হয়তো সেই মুভিটা দেখেছি, যে সেখানে একটা পুলিশ চরিত্র, সে কিনা কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে তিনি একটা ডায়েরি নিয়ে যান, গিয়ে বলেন যে একটা মেয়ে সুইসাইড করেছে এবং তার ডায়েরি পাওয়া গেছে। এবং সে ধীরে ধীরে বলে যে সে ডায়েরিতে ওই বাড়ির প্রত্যেকেরই নাম আছে। তো যখন একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা নিজে থেকে নিজের গল্পটা শুরু করে। তো দেখা যায় যে একই মেয়ে এই পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছেই কোনো না কোনোভাবে নিগৃহীত হয়েছে। একাধিক মানুষ তাকে যৌন নিগ্রহের শিকার করেছে, একাধিক মানুষ তাকে চাকরি বাকরি ইত্যাদি নিয়ে হেনস্থা করেছে, অনেকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এবং সবার সামগ্রিক যে কর্মকাণ্ড, যার প্রেক্ষাপটে সেই মেয়েটি শেষ অবধি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তো পরবর্তীকালে সবাই যখন যার যার গল্পটা বলে, আসলে মেয়েটির সঙ্গে তাদের কিভাবে পরিচয়, কেমন কি হয়েছে, তখন এক পর্যায়ে পুলিশ অফিসার চলে যায়। তো ডায়েরিটা খুলে তারা দেখে আসলে ডায়েরিতে কিছুই লেখা নাই। আর 3 কোড়ি হালদার ছিল পুলিশের নাম, এই নামে কোনো পুলিশ আসলে নেই। তারা তো তখন সবাই বলা বলি করছে, ধুর, এগুলো কোনো কিছুই না। একটু পরে থানা থেকে আসলে আরেকটা কল আসে এবং সেখানে বলা হয় যে একটা মেয়ে সুইসাইড করেছে, সে ডায়েরিতে এদের প্রত্যেকের নাম আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমাদের সমাজে এমন অনেক 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 মেয়ে আছে যারা ঠিক ছোটবেলা থেকে পরিবারের আশেপাশের মানুষ, প্রত্যেকটা জায়গায়, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কর্মস্থান হতে পারে, সেটা শ্বশুর বাড়ি হতে পারে, সেটা আত্মীয় স্বজনের বাড়ি হতে পারে, প্রত্যেকটা জায়গায় যে কত বিপর্যয়ের সম্মুখীন হয় সেটা বলাই বাহুল্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার কোনো এক বান্ধবী একদিন নিজে আমার কাছে স্বীকার করেছে যে ছোটবেলায় সে তার দূরসম্পর্কের একজন আত্মীয় দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। তো আমাদের যে চরিত্র নিনা, দেখা গেল যে ছোটবেলায় সে একটা ট্রমা নিয়ে বড় হয়েছে, তার মা এবং বাবার মধ্যে দাম্পত্য কলহ। তো বেড়ে ওঠার প্রাক্কালে আমরা যেসব স্মৃতি নিয়ে আসলে বেড়ে উঠি, এগুলা কিন্তু আমাদের সারা জীবন আমাদের মধ্যে সেটার কোনো না কোনো ছাপ থেকে যায়। তো সেখানে আমরা একটা ট্রমাটাইজড একটা মেয়ে বড় হচ্ছে, বড় হওয়ার পর সে নিজের আহ পছন্দে একটা বিয়ে করেছে। এবং আমরা ভালো করে জানি যে বাংলাদেশের মতো সমাজে মেয়েদের পছন্দ করে বিয়ে করলে যেসব পরিণতির শিকার হতে হয়। যেমন নিনা যেহেতু রেজাউলের সঙ্গে দাম্পত্য কলহে জড়িত হয়ে গেছে, রেজাউল তাকে কখনোই খুব একটা বেশি স্বাচ্ছন্দ্যে রাখেনি। এখন দেখা গেল এই মেয়েটা তো চাইলে তার বাবার বাড়িতে ফিরতে পারতো মেয়ে হিসেবে, কিন্তু আমাদের সমাজে যেটা দেখা যায় যে একটা মেয়ে যদি নিজের ইচ্ছে বিয়ে করে এবং সে সংসার যদি কোনো রকমে আহ টিকে না থাকতে পারে, সেক্ষেত্রে পরিবার ওই মেয়েটাকে সাধারণত যেটা দেখা যায় সম্পূর্ণরূপে দোষারোপ করে, বলে যে এটা সম্পূর্ণ তুমি দায়ী। তো এই আমাদের পুরুষতান্ত্রিক সমাজের এটা একটা মারাত্মক সমস্যা, যেটা আমরা নিনার ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি। আরেকটা বিষয় আমাদের আলোচনায় মনে হয় একটু আহ বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে নিনা যখন প্রথম তার ভাই আহ আরফিনের মাধ্যমে একটা চাকরির প্রয়াস করছিল, তখন একটা অফিসে গিয়ে দেখে যে সেখানে বেশ কিছু তথাকথিত স্মার্ট আধুনিক নারী, যারা কিনা স্লিভলেস ব্লাউজ পরে আছে, তাদের অঙ্গভঙ্গি অশালীন, তারা খুবই কেমন একটা এক ধরনের উচ্ছৃঙ্খলতা নিয়ে সেখানে কাজ করছে। তো এরপর সে যখন বসের রুমে গিয়ে তার ইন্টারভিউর কথা বলে, তখন বস তাকে অনেকগুলো অপ্রাসঙ্গিক কথা বলে। প্রথম প্রশ্ন করে, এই তোমাকে তো এতটা স্মার্ট লাগছে না। এরপর তাকে বলা হয়, আচ্ছা ধরো তোমাকে কেউ যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, কোনো পুরুষ সহকর্মী, তুমি কি করবে? আবার তাকে জিজ্ঞেস করে, কোনো পুরুষ সহকর্মী যদি তোমার গায়ে হাত দেয়, তাহলে তুমি কি করবে? অর্থাৎ আমরা এখন যে আধুনিকতার কথা বলছি, যে যে আধুনিকতা
নারীর স্বাধীনতা দিয়েছে বলে আমরা দাবি করি, যে কর্পোরেট ব্যবস্থা, যে পুঁজিবাদী ব্যবস্থা নারীর স্বাধীনতার গল্প বলে, তারা আসলে নারীদেরকে কতটুকু স্বাধীনতা দিয়েছে? আমরা জানি কর্মক্ষেত্রে অনেক নারীকে পুরুষ সহকর্মী, পুরুষ বসদের দ্বারা হেনস্থার শিকার হতে হয়, এবং নিজেদেরকে বিলিয়ে দেওয়া, নিজেদেরকে বিকিয়ে দেওয়া, অর্থাৎ পুঁজির কাছে, অর্থের কাছে নিজেদেরকে সঁপে দেওয়াটাকেও অনেক ক্ষেত্রে নারীবাদ বলে প্রচার করা হয়। তো আমার কাছে মনে হয় নাসরিন জাহান এই আহ, লোক দেখানো নারীবাদ, যেখানে আহ, অফিস কালচার, সেখানে নিজেকে বিলিয়ে দেওয়া, আধুনিকতার নামে নিজেদেরকে পণ্যে পরিণত করা, এই বিষয়টার দিকেও আহ, আলো ফেলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে অর্থনৈতিক। আমরা জানি যে উপন্যাসটা লেখা হয়েছিল 1993 সালে, মানে প্রকাশিত হয়েছিল 1993 সালে, এবং ওই সময়ের অর্থনৈতিক প্রেক্ষাপট আমরা ভালো করে জানি, যে বাংলাদেশ মাত্র 20 বছর হয়েছে স্বাধীন হয়েছে। আমাদের অর্থনৈতিক খুবই মন্দা চলছে, চারদিকের অবস্থা খুবই আহ সমীচীন। তো দারিদ্র, প্রবল দারিদ্র, যে মানুষের ভিতরে যে মানবিকতাটাকে নষ্ট করে দিতে পারে, তার তাকে ডিহিউম্যানাইজ করতে পারে, তার একটা জলজ্যান্ত চিত্র আমরা এখানে দেখি। তো এই প্রসঙ্গে আরেকটা উপন্যাসের কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে দ্য কালার পার্পল। তো কালার পার্পল উপন্যাসটা লেখা হয়েছিল মূলত, এটা একটি আমেরিকান উপন্যাস। সেখানে আহ আফ্রিকান আমেরিকান যেসব যে কমিউনিটিটা আছে, অর্থাৎ কালো রঙের মানুষ যারা আছে, সেখানে একটা মেয়ের বেড়ে ওঠার গল্প সেখানে আছে, যে মেয়েটি কিনা তার সৎ পিতা কর্তৃক ছোটবেলা থেকেই আহ, বারবার যৌন নির্যাতনের শিকার হয়, এবং শিকার হওয়ার এক প্রাকালে সে গর্ভবতী হয়ে পড়ে, এবং হওয়ার পরে তার অসুস্থ মা তাকে কোনোভাবে আহ, পরিবারে ঠাঁই দেয় না, এবং তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে, এবং পরবর্তীকালে এই মেয়েটি আরো অনেক মানুষের কাছে নির্যাতনের শিকার হয়। এবং এর একটা বড় কারণ হচ্ছে দারিদ্র্য। আমরা ভালো করে জানি যে আমাদের অনেক কবি, বিশেষ করে নজরুলের একটা কবিতায় আছে যে, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান। আমি তীব্রভাবে নজরুলের এই অবস্থানটাকে অস্বীকার করছি, কারণ দারিদ্র্যের কারণে যেটা হয়, যে মানুষের যে মৌলিক চাহিদা সেখানে পূরণ হওয়ার সুযোগ কম থাকে, সেখানে মানুষের অভাব অনটন, তার ভেতরে যে মানবিকতা, তার যে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, তার যে একটা শান্তিপূর্ণ জীবন যাপন করার কথা, সে সমস্তটাকে হুটিয়ে দিয়ে তার সমস্ত নোংরামি সামনে নিয়ে আসে। আমরা দেখি যে নিনা তার ছোটবেলায় তার নিজের পরিবারেও সবসময় দেখে এসছে যে দারিদ্র্যের কারণে তার বাবা মার মধ্যে অনেক কলহ চলছে। সে স্বামী সংসারে এসেও সে দারিদ্র্যের মুখোমুখি হয়েছে। সে দারিদ্র্যের কারণে একটা চাকরি করতে গেছে, এবং সে চাকরি করতে গিয়ে দেখে সেখানে বস তাকে স্মার্ট হতে বলছে, যে স্মার্টনেস এর মানে হচ্ছে আসলে নিজেকে বিলিয়ে দেওয়া। এবং পরবর্তীকালে দারিদ্র্যের কারণেই কিন্তু তাকে সাবলেট থাকতে হয়েছে যে কামাল দম্পতির সঙ্গে। তো এই দারিদ্র্যের বিরুদ্ধেও এটা একটা বয়ান হতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই উপন্যাসটি পুরুষতন্ত্রের একটা কড়া সমালোচনা দিয়েছে, একই সঙ্গে আমাদের ভেতরে যে ভদ্রতার মুখোশ সেটাকে উন্মোচন করেছে, এবং দারিদ্র্যের প্রতি একটা তীব্র শ্লেষ উপন্যাসটা রয়েছে। এবং সর্বোপরি আমার কাছে মনে হয় যে আমাদের জীবনে যে স্মৃতির প্রভাব, আমরা জানি যে মেমোরি স্টাডিজ বা ট্রমা স্টাডিজ বলে আমাদের একাডেমিক বলয়ে বেশ কিছু স্কুল আছে। তো আমার কাছে মনে হয় যে যে স্মৃতি, একটা একটা মানুষ যখন ছোটবেলায় একটা স্মৃতির ভিতর দিয়ে বেড়ে ওঠে, সে স্মৃতি কিন্তু তাকে তৈরি করে, তার জীবন বাস্তবতা, তার দৃষ্টিভঙ্গি সেটাকে তৈরি করে, এবং সেটা তার সারা জীবন তার প্রভাব ফেলে। যেমন আমি আমরা দেখতে পাই যে নিনার ছোটবেলা থেকে ভালোবাসাহীন একটা পরিবারে বেড়ে উঠেছে। সে নিশ্চয় তার বাবার কাছ থেকে ভালোবাসা পায়নি, মায়ের কাছ থেকে ভালোবাসা পায়নি, কাজেই তার ভেতরে ভালোবাসা পাওয়ার একটা স্পৃহা সব সময় ছিল। আমার কাছে মনে হয় যে ডিভোর্সের পরেও রেজাউল যখন তার কাছে আসে এবং সে রেজাউলকে গ্রহণ করে নেয়, আমার কাছে মনে হয় ছোটবেলার যে প্রেমহীনতা, স্নেহহীনতা, তারই প্রেক্ষাপটে সে রেজাউলের ফাঁদে আবারও ধরা দেয়। তো আমি মনে করি যে মেমোরি স্টাডিজ ও ট্রমা স্টাডিজ এর দৃষ্টিভঙ্গি থেকেও উপন্যাসটাকে ব্যাখ্যা করা যায়। যাই হোক, আহ আমি মুখিয়ে থাকবো যে আমার শ্রদ্ধেয়
সিনিয়র সহকর্মী হাবিবুর রহমান স্যারের কাছ থেকে আরো বেশি একাডেমিক বিশ্লেষণ শোনার জন্য এই উপন্যাসটির আলোকে আহ আমার আপাতত এটুকুই বলার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমি স্যার। এখানে একটু যুক্ত হ্যাঁ প্রেমদা। আমি এখানে একটু যুক্ত করতে চাচ্ছিলাম শ্রদ্ধেয় লিটন স্যারের সাথে। বর্তমানে আমরা দেখেছি কিনা ফেসবুকে একটা লাইভ শেয়ার হয়েছিল রেমি নামের একটা মেয়ের সুইসাইডের, যেটাকে আমার মনে হয় খুব ভাবে রিলেট করা যায় এখানে, যে তার যেই স্মৃতি কাতরতা বা তার শৈশব কালে যখন তার বাবা মায়ের দাম্পত্য কলহের যেই প্রভাবটা তার পুরো লাইফ টাইমে কিভাবে পড়েছে, এবং যেটাকে পরবর্তী সময়ে যেটা তাকে হচ্ছে সুইসাইড করার দিকে প্রভাবিত করে, এই ব্যাপারটা ভীষণভাবে রিলেটেবল আমার মনে হচ্ছে। এটাই বলার ছিল। হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমি নিজের কথা একটু এই ফাঁকে বলে রাখি 1 মিনিট ধরে, যে আমি প্রত্যেক মানুষের নিশ্চয়ই একটা গল্প আছে, অনেকগুলো গল্প আছে। আমরা ছোটবেলায় যেভাবে বেড়ে উঠি, তো আমার ব্যক্তিগত জীবনে অনেকগুলো কষ্টের স্মৃতি আছে, কারণ আমি ছোটবেলা থেকে খুবই সংবেদনশীল মানুষ ছিলাম। যার কারণে আমার পরিবার, প্রতিবেশ, চারপাশ থেকে যে ধরনের অনেক সময় বিরূপ আচরণের শিকার হয়েছি, তো যে বিষয়গুলো এখনো আমাকে বারবার তাড়িয়ে বেড়ায়, এবং মেমোরি স্টাডিজ নিয়ে আমার একটা আগ্রহ আছে সেই এই কারণে। তো আমি মনে করি যে আমাদের সবারই একটা সুন্দর শৈশব পাওয়ার অধিকার আছে, এবং যেটা না পেলে আমাদের স্মৃতিগুলো আমাদেরকে বারবার করে স্মৃতি আসলে মৃত কোনো কিছু না। স্মৃতি প্রতিদিনই তৈরি হয় এবং স্মৃতির একটা জীবন আছে। স্মৃতি বারবার ফিরে আসে এবং নতুন বার্তা নিয়ে ফিরে আসে, আমাদের দৃষ্টি ও আমাদের অভিমুখ, আমাদের দর্শনগুলোকে তৈরি করে। আমি ইন দ্য লাইট অফ হোয়াট উই নো উপন্যাসটা এখন পড়ছি। আহ, আমাদের জিয়া হায়দার রহমানের একটি ইংরেজিতে লেখা উপন্যাস। তো সেখানেও এই স্মৃতি, আইডেন্টিটি, এই বিষয়গুলো এসছে। ভবিষ্যতে হয়তো আমি কোনো একটা সেশনে বইটার উপর আলাপ করতে চাইবো, যদি বাকিদের সবার সম্মতি থাকে। তো সেখানেও স্মৃতির একটা বড় ভূমিকা আছে। ধন্যবাদ। স্যার ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি পরবর্তীতে আপনার এই বইয়ের উপরে আমরা আলোচনা শুনবো এবং আগ্রহের সাথে অপেক্ষা করব। আর আমাদের এখন সময় আছে এই স্লটে 7 মিনিট 37 সেকেন্ড। আমরা এখন যদি ডিসকানেক্ট হয়ে আবারও অংশগ্রহণ করবো সবাই আশা করি। এ পর্যায়ে অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব হাবিবুর রহমানকে তার বক্তব্য এবং পর্যালোচনা তুলে ধরার জন্য। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসলে আমি চেয়েছিলাম একটা রিডার্স বা অডিয়েন্স এজেন্সি দেখতে। সব সময় শিক্ষকদের শেষ করতে হয় বা শুরু করতে হয়, পাঠককে বলতে হবে। প্রত্যেকটা বইয়ের ভেতরে কিন্তু এই ধরনের একটা উস্কানি থাকে। আম, এই লেখক কিংবা এই বইগুলোর অন্যতম একটা ভ্যালু বা মূল্যবোধ কি জানো? সেটা হলো, মূল্যবোধটা হলো, আমি পাঠক হিসেবে বা আমি একজন মানুষ হিসেবে চরিত্রগুলোকে কিভাবে দেখছি। আহ, এই যে বাংলাদেশের উত্তর ঔপনিবেশিক প্রেক্ষাপটে অনেকগুলো প্রতিঘাত, আমরা 1993-এর ওই প্রেক্ষাপটটা, ঢাকা শহর কিংবা আম, রাজধানী শহরকে ঘিরে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামের পরে, সেই প্রেক্ষাপটটা নানান ধরনের অভিঘাতে কিন্তু আবার ভেঙে গেছে। সেখানে এই ভাঙ্গনের জায়গায় কিন্তু শিক্ষা বা নয়া উদারনৈতিক যে জীবন শৈলী তৈরি হচ্ছিল, শিক্ষাকে ঘিরে বেসরকারি এবং সরকারি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার একটা বাতাবরণ তৈরি হচ্ছিল, সেটা কিভাবে অন্যান্য দেশের অন্যান্য অঞ্চল, পেরিফেরি কিংবা গ্রাম্য প্রতিবেশ থেকে আসা মানুষদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল, সেটা কিন্তু আমরা নানান ধরনের উপন্যাসে দেখতে পাই। এই সময়টা কিন্তু সেই জায়গাটিকে যেমন স্মরণ করিয়ে দেয়, ঠিক একইভাবে আমাদের বহুল কথিত একটি জায়গা আছে যে মানবীয় সম্পর্ক। এই চরিত্রগুলোর ভেতরে অবিশ্বাস আছে, নানান ধরনের ভোগবাদিতা কিংবা সুবিধা নেবার প্রবণতা, মানুষকে
বিপদে ফেলে দিয়ে অথবা মানুষের বিপদের মুহূর্তে তাকে উদ্ধার করার নামে যে প্রবণতা মানবিক জায়গাগুলো বা মানবিক আচরণের ভেতরে প্রতিফলিত হয়, সেই জায়গাটা কিন্তু নয়া উদারনৈতিক যে আহ, কর্মপন্থা, কর্ম কর্মপদ্ধতি কিংবা যাকে বলে এমপ্লয়মেন্ট বা চাকরি বাকরির সুযোগ সুবিধার ভেতরে ভীষণভাবে আমরা খেয়াল করি। এই যে ক্যাডার হওয়া বা ক্যাডার না হওয়ার যে রাজনীতি, বা টাকা দিয়ে ক্যাডার কিনে নেওয়ার যে রাজনীতি, কিছু মানুষ টাকা দিয়েছে, কিছু মানুষ টাকা দিতে পারেনি, এজন্য ক্যাডার হয়েছে। এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা একসাথে দেখতে পারি। এই যে যে একটা ফাঁদ শহুরে ব্যবস্থাপনায়, নয়া উদারনৈতিকবাদী অর্থনীতি কিন্তু এই ফাঁদটিকে জায়েজ এবং হালাল করে দিয়েছে। এই যে যে এথিক, প্রোটেস্ট্যান্ট ওয়ার্ক এথিক নিয়ে আমরা বারবার বলেছি, রবিনসন ক্রুসোতে, তারপরে টেইস অফ দ্য ডারবারভিলে, তাই না? এই যে অ্যালেক চরিত্রটি, তারপরে হোসেন আলী চরিত্র আমাদের হাজার বছর ধরে উপন্যাসে, এইখানকার আবুল হাশেম চরিত্র, এই চরিত্রগুলো কিন্তু প্রত্যেকটা সমাজে আছে, আমাদের সমাজেও আছে। আমরা শিক্ষকের ভূমিকা পালন করতে গিয়ে সবাইকে ধন্যবাদ এত ধৈর্যের সাথে আমাদের আলোচনা শোনার জন্য এবং দেখার জন্য। এবং একই সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা পুরো মিটিংটি রেকর্ড করতে পারিনি। এর কারণ হচ্ছে আমাদের বিদ্যুৎ বিভ্রান্তি। আপনারা জেনে থাকবেন বা দেখে থাকবেন মিটিং এর মধ্যে আমরা বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হচ্ছিলাম, এবং এই পর্যায়ে আমাদের এইখানে যে রেকর্ডার যে অপশনটি ছিল, বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আমরা এটি আর চলমান রাখতে পারিনি। আশা করি এরকম সমস্যা পরবর্তীতে আর হবে না। এবং একই সাথে আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী অংশে যেটা হয়েছিল সে ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখতে গেলে বলতে হয়, পরবর্তী অংশে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক হাবিবুর রহমান স্যার তার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন বইয়ের ব্যাপারে এবং আমাদের অনুরণন কিভাবে আহ, এগিয়ে নেওয়া যায়, এবং অন্যান্য সদস্যরাও তাদের মতামত ব্যক্ত করেছেন। ধন্যবাদ, এবং পরবর্তী মিটিং এর জন্য আপনাদের সবাইকে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল।